ধরুন বেশ কয়েক বছর বাদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এক ঝড় জলের রাত্রে এক চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন, আর হঠাৎ লোডশেডিং। তারপরই উঠে এলো ভূতের গল্পের প্রসঙ্গ, কিংবা যদি হয় কোনো এক সত্যি ঘটনা। কেমন হবে সে অভিজ্ঞতা? তেমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। প্রতাপ হাজরার লেখা গ্রাম বাংলার ভৌতিক গল্প পদ্মা নদীর ভয়। অভিনয়ে দীপম, কৌশিক রায়, অরিজিৎ, সৈকত, শুভদীপ, রাজ চট্টোপাধ্যায়, নীল, বাল্মীকি, কৌস্তব এবং সুমন। বিশেষ সহযোগিতায় রুচিরা এবং নীল। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় সুমন। তাহলে শুরু করা যাক আজকের গল্প পদ্মা নদীর ভয়। কিছুদিন যাবৎ যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে গভীর নিম্নচাপ শুরু হয়েছে। কাজে কমে অবস্থা খারাপ করে দিয়েছে। তবু তো আগে ঝড়টা ছিল না, হঠাৎ করে বৃষ্টির সাথে ঝড়টাও বেশ বেড়েছে। পঞ্চার চায়ের দোকানে আড্ডাটাও অনেক দিন বন্ধ আছে। আজকে বৃষ্টির দাপটটা বিকেল থেকে কমেছে ঠিকই, কিন্তু মেঘ যেন ভেঙে পড়ার অপেক্ষায় রয়েছে। তাও কোনো মতে পঞ্চার চায়ের দোকানে এসে দেখি ভটাদা বসে আছে। এই ভটাদার বয়স মোটামুটি 45-এর কাছাকাছি, কিন্তু তার অভিজ্ঞতা ও গল্পের স্টক প্রচুর। সেবার আমি কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম বিশ্রাম করতে। তার মধ্যেই শুরু হলো এই অকাল বৃষ্টি। প্রায় 3 দিন হয়ে গেল, কিন্তু থামতেই চাইছে না। ভটাদাকে আমরা ছোট থেকেই দেখে আসছি। সে চুপ করে বসে থাকে, কিন্তু যখন বলতে শুরু করে তখন কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। আজ ভটাদা একাই বসে বসে দেখি চা খাচ্ছে। আমি গেলাম। ভটাদা বলল, ওই দেখো রঘুনাথ, সরবরি মশাই আসছে। এই সরবরি মশাই এমন একজন লোক যিনি সর্বদা খুঁতখুত করে যায়। তার জন্য তার বাড়িতে তাকে কেউ রাখা পছন্দ করে না। এতদিন বৃষ্টির জন্য বেরোতে পারছিলেন না, আজকে কমতেই বেরিয়ে পড়েছেন। কোন দিক থেকে গিরিরাজ এসে বলে, কি সরবরি মশাই, বাড়ি থেকে তাড়িয়ে দিল নাকি? তোর কি হতভাগা? হ্যাঁ, আমাকে বাড়ি থেকে তাড়াবে কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিল? আরে গিরি, তুমি আর সরবরি মশাইকে জ্বালিও না, বুঝলে? বসো চুপটি করে এখানে। তারপর কালো মেঘের দিকে তাকিয়ে বলল, কি অকাল বৃষ্টি শুরু হলো বলো তো? মনে হচ্ছে সারা বছরের বৃষ্টি এই কদিনে দিয়ে দিচ্ছে। এই ভটাদা, বলছি এই বৃষ্টির মধ্যে একটা ভূতের গল্প হবে নাকি? হ্যাঁ ভটাবাবু, একটা গল্প বলুন তো দেখি। দোকানে লোকও তো নেই আজ, আর সত্যি বলতে আকাশের যা অবস্থা তাতে আর লোকও হবে না। তার চেয়ে বরং আপনি একটা জম্পেশ দেখে গল্প বলুন তো দেখি। তাহলে একটা গল্প বলি, শোনো। তবে গল্প না বলে এটা আমার জীবনে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা বলতে পারো তোমরা। সেবার গেছিলাম লালগোলার এক প্রত্যন্ত গ্রামের দক্ষিণ দুর্লভপুর শহরে, আমার মামার বাড়িতে। সেখানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে 2 মাস ছিলাম। তখনকার দিনে পরীক্ষার ফল 2 মাসের কিছু বেশি ছাড়া কমে বেরোতো না। তা বেশ আছি, পদ্মার ইলিশ আর বিভিন্ন স্বাদের মাছ খাই আর চণ্ডী মণ্ডপে আড্ডা দিই। তা কি হলো, একদিন শোনা গেল পদ্মার পারে স্থায়ী জেলেদের মুখে শোনা গা ছমছমে অভিজ্ঞতার কথা। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর আবার খানিক আগে নাকি মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই মোহনাটা দুর্লভপুর গ্রাম থেকে বেশি দূরে নয়। এই মাছের লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেককেই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যে তার অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো তার নাম নগেন মাঝি। কিভাবে বলি তোমাদের, নিজের ভাইপো বলাইকে সাথে নিয়ে এক রাতে মাছ ধরতে বের হই। রাত তখন 3:30। হ্যাঁ, 3:30।
তো হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে যায়। গ্রামের লোকেরা জানে নদীতে বাতাস পড়ে যাওয়া মানে হলো ঝড়ের পূর্বাভাস। তা আমি বলাইকে বললাম হাল ঘুরিয়ে বাড়ি ফেরার জন্যে। মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। তো হঠাৎ আমি আর বলাই লক্ষ্য করলাম আমাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখেই পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত সবজে রঙের বাতি দেখা যাচ্ছিল। অনেকটা সবজে আভা বের হচ্ছিল ওই বাতি থেকে। তা মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে আমি দ্রুত বইটা বেয়ে বলাইয়ের সাহায্যে ওই নৌকার পাশে চলে যাই। কিন্তু নৌকার ভেতর উঁকি দিয়েই আমি চমকে উঠি। নৌকায় কোনো মাঝি নেই। তার সে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। হ্যাঁ, পুরনো লাশ। পচা গলা দেহ থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেনে তখনও আগুন জ্বলছিল। আমি আর পারলাম না। আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসলো। আমাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত আমার পাশে চলে আসে বলাই। দেখে আমি নাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। দৌড়ে গিয়ে কোনো মতে আমাকে ধরে ফেলে বলাই। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে তো কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না। অথচ বলাই নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। এমনকি নৌকায় ধাক্কা লাগবার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকাটা ডুবো হয়ে পড়ে। বলাই তার কাকার মতোই দক্ষ ছেলে। ছোটবেলা থেকে নাকি নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে নগেনকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। এরপরে নগেন মাঝি টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। এবার ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু নগেন মাঝিরই নয়, আরও অনেক জেলের সাথেই হুবাহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝে এই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটতে থাকে। কালু মাঝি বলল, আমি একদিন ঠিক রাত 2:30টার সময় মাছ ধরতে বেরোই, আর সেদিন অনেক মাছ ধরেছিলাম। ধরার পর যখন পদ্মার এক চড়ায় এসে পৌঁছায়, তখন আমি শুনতে পাই অপর পারে কে যেন ক্ষণক্ষণে আর্তনাতে চিৎকার করছে। আমি সেই দিকে নৌকা বেয়ে যেতেই মাঝ নদীতে এক অজানা নৌকার সাথে ধাক্কা খায় আমার নৌকা। এদিকে কি আশ্চর্য ব্যাপার, সেখানে কোন নৌকা মাঝ নদীতে আসার আগে আমার চোখেই পড়েনি। এদিকে দিব্যি ভরা পূর্ণিমা জ্যোৎস্না রাত, সবকিছু একেবারে ভালোভাবে দেখা যাচ্ছে। হঠাৎ সে চিৎকারও যায় থেমে, আর সেমনি ওই পার থেকে বেরিয়ে এলাম। কি আর বলবো তোমাদের, এক হারিম করা খলখলে হাসি শুনতে পাই। চারিদিকের অবস্থা ঠিক নয় বুঝে কোন রকমে সেখান থেকে পালিয়ে বাসি। অনেকক্ষণ পর ভটাদা থামল। দূরে কোথায় যেন মেঘ ডেকে উঠল, আর সাথে সাথে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, সাথে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। আর সেই হাওয়াতে পঞ্চার দোকানের হ্যারিকেনটা
মৃদু দুলতে শুরু করল। ভূতের গল্পের একদম আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পঞ্চা, এই 4টে চা দে তো দেখি। কি অজর বৃষ্টি শুরু হয়েছে দেখো, মনে হচ্ছে মেঘ ফুটো হয়ে গেছে। মনে হয় সর্বরি মশাই আর ভয় করছে, বুঝলে? না হলে ওরকম গুটি মেরে বসার কি হয়েছে? হ্যাঁ রে বেটা, তোর কি মনে হয় আমি খুব ভীতু নাকি? হ্যাঁ, তা পরের গল্পটা বলবো নাকি তোমাদের ঝগড়া শুনবো? না না ভটাদা, তুমি পরেরটা বলো। আরে এই জন্যই তো আশা এখানে। হ্যাঁ, তা বহু লোকের কাছে বিভিন্ন কথাবার্তা শুনে বুঝলাম এখানে বিশেষ কোনো ঘটনা আছে, নাহলে এমন তো হওয়া উচিত না। এরপর একদিন গ্রামের মোড়ল এসে বলল, কালকের ঘটনার কথা শুনেছ তোমরা? তোমরা আজকালকার ছোকরারা কিছুই তো বিশ্বাস করতে চাও না। এবারে দেখো দেখো কি হয়। এত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো। আর আমরা যেগুলো বিশ্বাস করছি না, কে বললো তোমাকে? কাল ওই বিমল মাঝির ছেলে শিবা গেছিল মাছ ধরতে। রসুল মিয়া ন্যাপলা মাঝি বলে, শিবা আর মাছ ধরে কাজ নেই ভায়া, চল বাড়ি ফিরে যাই। বিমল বলে সে যাবেই, তার নাকি বিশ্বাস বাকিরা ভয় দেখিয়ে নিজেরা প্রচুর মাছ ধরে বড়লোক হয়ে যাওয়ার মতলব করেছে। সে এসবে ভয় পায় না, তাই সে রসুল মিয়াকে বাড়ি পাঠিয়ে নিজে মাছ ধরতে চলে যায়। ব্যাস, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে? আজ সকালেও নাকি সে বাড়ি ফেরেনি। সকালে মাঝিদের মুখে এগুলো শুনে বিমলের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। এ কি বিপদ নামলো বলো তো, হ্যাঁ, আমাদের এই দুর্লভপুর গ্রামের ওপর? এই অভিশাপ ছাড়া আর কিছু নয় মোড়ল মশাই, আর কিছুই নয়। আমাদের গ্রামে ভূতের সাপ লেগেছে। এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? এমনি এমনি তো এসব কথা আসে না। তারপর আমরা যখন এই ঘটনার মূল অনুসন্ধানে ব্যস্ত আছি, এমন সময় ঘটল এক বিচিত্র ঘটনা। নদীতে এখন নাকি খুব বেশি মাছ পাওয়া যাচ্ছে না। ঠিক যে মোহনায় কোনোদিন মাছের অভাব ছিল না, সেখানে নাকি এখন 10 থেকে 15টার বেশি মাছ পাওয়া যাচ্ছে না। কেন এরম হচ্ছে তাও আমরা বুঝতে পারছি না। আগে ছিপ ফেললে শয়ে শয়ে মাছ পাওয়া যেত, এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই কটা মাছ পাওয়া গেলে তো দিনের পর দিন মাঝি ভাইয়েরা না খেতে পেয়ে মরে যাবে। এর মধ্যে গ্রামের শেষে এক বৃদ্ধ পাগল বাস করত। তার বয়স মোটামুটি 80 কি 90-এর কাছাকাছি। একদিন সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তো সেই পাগল আমাকে দেখে বলে কি, মরবে, সব মরবে, গায়ে সব লোক মরবে, হ্যাঁ, শেষে গেছে। আমি একটু ভাবলাম লোকটা কি বলতে চায়। তার কথাটা শুনলে কি ভালো হতো। আমার সাথে ছিল সেখানকার এক বন্ধু পাঁচু। সে বলল, ওই ওই হট হট এখান থেকে, পাগল ছাগলের দল কোথা থেকে চলে এসেছে কে জানে। এই পাঁচু, লোকটা কে রে? আর বলিস না ভাইয়া, এই আমাদের গ্রামের সবচেয়ে পুরনো পাগল। ওর বয়স অনেক। একসময় শুনেছি নাকি মাঝি ছিল, এখন এরকম পাগল হয়ে গেছে। ওর বয়স অনেকে বলে 90 বছর, আবার অনেকে বলে 100 বছর। কিন্তু সত্যি করে এই বুড়োর বয়স আছে অনেক, কিন্তু সেটা তুই দেখে বুঝতে পারবি না একদম। ওর এখন আর কোনো কাজ বাজ নেই, শুধু পাগলের মতো সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর যা জোটে তাই খেয়ে দিন কাটায়। না রে ভাইয়া, আমার মনে হচ্ছে লোকটা অনেক কিছু জানে। লোকটা শুধু পাগল নয়, ওর মধ্যে কিছু একটা আছে। তা আমি একদিন গেলাম সেই পাগল বৃদ্ধের কাছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কি কিছু বলতে পারবেন খুড়ো, এরমটা কেন হচ্ছে? শোনা, বলতে গেলে একদম প্রথম থেকে বলতে হয়, বুঝলে? সে আজকের কথা নয়, আজ থেকে প্রায় 70 বছর আগের কথা। তখন এখানে ব্রিটিশদের শাসন চলছিল। হ্যাঁ, সারা বাংলা, বিহার, উড়িষ্যা
তাদের দখলে চলে গেছিল। অত্যাধিক অত্যাচারের জন্য আমাদের ওই দুর্লভপুরের কুলপুরোহিত সেই জায়গাতে বিকলা যক্ষিণীর তপস্যা করে তাকে আহ্বান জানায় আর ওই মোহনায় বসবাসের জন্য রাজি করায়, যাতে ইংরেজ সরকারের লোকেদের একেবারে সাহেস্ত করা যেতে পারে, এমনকি জেলেদের মাছের অভাবও আর না হয়। এই যক্ষিণী সন্তুষ্ট হলে কি হয় জানো? যখন যেখানে সে বসবাস করে সেই জায়গায় কোনো গ্রামবাসীর ক্ষতি হতে দেয় না, উপরন্তু সে বাইরের লোকের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু তাকে সন্তুষ্ট রাখা মুখের কথা নয়। কেন খুড়ো? তাকে এমন কি জিনিস দিতে হয় যা মুখের কথা নয়? তাকে প্রত্যেক অমাবস্যার চতুর্দশীতে একটি করে মানুষের অর্ধেক অংশ দান করতে হয়, আর সেটা সম্পূর্ণভাবে অর্ধ অংশ হতে হবে। না হলে যে গ্রামের উদ্দেশ্যে সেটি করা হবে সেই গ্রামে নেমে আসবে বিরাট কাল রাত্রি। সে অংশকে অর্ধেক করতো কিভাবে সাধক? আর এক মন্ত্রিত যন্ত্র ছিল জানো, সেই যন্ত্রের সাহায্যে অর্ধেক করা হতো মনুষ্য দেহকে। তার সেই যন্ত্র তৈরি করা হয় এক বিশেষ পদ্ধতিতে, যার জন্য সেই যন্ত্রে সৃষ্ট হয় এক অদ্ভুত ধরনের ধারালো চাঁদার অংশ, যা দিয়ে ওই যক্ষিণীকে করা হতো ভোগ নিবেদন। তাই একদিন বুঝলে কি না, সত্যিকারের ইংরেজ সেনারা ঝাঁপিয়ে পড়ল দুর্লভপুরের জেলাতে, কিন্তু সেই যক্ষিণীর জন্য তারা শয়ে শয়ে মারা পড়ল সেই পদ্মার মোহনাতে। সেনারা নিজেদের শক্তি যতই বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ওই দুর্লভপুরে, ততই যেন সেই অদৃশ্য শক্তি ঝাঁপিয়ে পড়ে তাদের বিরুদ্ধে, আর ইংরেজ সেনারা বারে বারে পরাজিত হয়। পরে আর কোনো সুযোগ না করতে পারায় তারা ফেরত যায়। কিন্তু আসল বিপর্যয় শুরু হয় তারপর থেকে। ইংরেজ চলে গেলে কি হবে? এবারে কিভাবে যক্ষিণীকে বিদায় দেওয়া হবে? তাকে বিদায় জানানো তো অত সহজ নয়। কুলপুরোহিত আহ্বান করতে পেরেছিল তাকে, কিন্তু তাকে স্বস্থানে বিদায় দিতে তিনি অক্ষম হন। ফলে সেই রীতি চলতেই থাকে। বংশ পরম্পরা অনুযায়ী সেই বংশের শেষ বংশধর হলাম এই আমি, বুঝলে? তার মানে আপনিও সেইভাবে যক্ষিণীর আরাধনা করে এসেছেন? হ্যাঁ, তা না তো কি করব? যদি হাল ছেড়ে দিতাম এই গ্রাম অনেকদিন আগেই উজাড় হয়ে যেত, যেটা এখন হচ্ছে। তাহলে এখন কি করণীয়? কিভাবে এই গ্রামের মানুষজনদের বাঁচানো যেতে পারে সেটা বলুন খুড়ো। যদি সত্যি এই মানুষগুলোকে বাঁচাতে চাও, তাহলে তোমাদের একটা
একটাই উপায় আছে। আমি স্বপ্নাদেশ পেয়েছি কিভাবে এই যক্ষিণীকে তাড়ানো যেতে পারে। তাহলে বলুন আমাদের। পারবে? পারবে তোমরা? সাহস আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ পারবো, এই গ্রামের অসহায় লোকেদের জন্য পারতেই হবে আমাদের। তাহলে এদিকে সরে আসো, তোমাকে বলি সবটা। তারপর ও কি বললো ভটাদা? আরে গল্পটা শোনোই না, সব বলবো। বলি আর বলে কি হবে, বৃষ্টিটা একটু কমেছে, চলো হ্যাঁ চলো সবাই বাড়ি চলো, হ্যাঁ চলো। আরে সর্বরি মশাই, আপনার বাড়ি তো এইখান থেকে মানে পঞ্চেদার দোকান থেকে দেখা যায়, তাহলে এত চিন্তা কেন? ভয় পেলে বরং রঘুনাথ আপনাকে একটু এগিয়ে দেবে বাড়ি পর্যন্ত। বসুন না চুপ করে। যা ইচ্ছে তোমাদের, আর কি বলি। তা আমি সব কথা পাঁচুকে গিয়ে বললাম। সব শুনে পাঁচু বলল, আরে তুই পাগলা খুড়োর কাছে গিয়েছিলিস? হ্যাঁ, তোরও মনে হয় ওই খুড়োর মতনই মাথাটা খারাপ হয়ে গেছে। কি একটা পাগলের মনে জল্পনা কল্পনা করে কিছু একটা বললো, ব্যাস, আর তুই সেটাকে নিয়ে বিশ্বাস করে পড়ে থাকলি। আরে ভাইয়া শোন, গ্রামে যেগুলো হচ্ছে না সেগুলো আর কিচ্ছু নয়, কোনো বন্য জন্তুর উৎপাত, আর না হলেই হবে ডাকাতদের উৎপাত, যে কোনো একটা হবে, এই শুনে রাখ, বলে দিলাম। পাঁচু কিন্তু পাগলা খুড়োর মুখের কথাগুলো কিন্তু নেহাত ফেলে দেওয়ার মতো নয়। চল না একবার গিয়ে দেখলে কেমন হয়। তারপর শুরু হলো তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির এক রাতে পড়ল কৃষ্ণপক্ষের চতুর্দশী। সেদিন ঠিক করলাম আমরা যাবো এই রহস্য উন্মোচন করতে। চারিদিকে বাজ পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। পদ্মার জল ভাদ্র মাসে বাঁধ ভাঙার মতন অবস্থা। গভীর জলের উচ্ছ্বাসে নৌকাডুবির মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে তখন। কিন্তু পাঁচু অন্যান্য মাঝি ভাইদের মতোই খুব দক্ষ নৌকা চালানোয় সেই দুর্যোগ কাটিয়ে আমাকে পদ্মার মোহনা এনে দাঁড় করালো। এখানে জলোচ্ছ্বাসটা অপেক্ষাকৃত কম। আমরা বুঝতে পারলাম কোনো অলৌকিক বলে এখানে দুর্যোগ ঢুকতে পারছে না, কিন্তু সমগ্র দুর্যোগই যেন এই জায়গাকে কেন্দ্র করেই হচ্ছে। মোহনাতে ছোট একটা দ্বীপের মতন উঠে আছে। আমরা সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। দূরে সেই রহস্যময়ী পদ্মার জঙ্গলটি দাঁড়িয়ে আছে কালো পিশাচের মতন। মনে হচ্ছে সামনে গেলেই গিলে খেয়ে ফেলবে আমাদের। দেখ ভাই, এই দুর্যোগের রাতে সেখানে গিয়ে কি প্রাণ হারানো খুব দরকার? হ্যাঁ, আসল কথা পাঁচুকে না বলে আমি বললাম, হ্যাঁ ভাই, যেখানে আমাদের সম্পূর্ণ গ্রামবাসীর প্রাণ বিপর্যয়ের মুখে, সেখানে তুই আর না করিস না। আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারলে যে আগামী প্রজন্মটা রক্ষা পেয়ে যাবে আর গ্রামবাসীরা বেঁচে যাবে। যদি প্রাণ দিতেই হয় আমরা দুজন দেব, তাতে তোর ভয় করলে তুই ফিরে যেতে পারিস। আমাকে তুই কি অতই ভীতু পেয়েছিস নাকি? হ্যাঁ, আমিও তোর সাথে থাকবো। যদি মরতে হয় একসাথেই মরবো, আর ফিরলে একসাথেই ফিরবো। হঠাৎ একটা ভীষণ শীতল হাওয়া পুরো শরীরটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল। তখন আমরা বুঝতে পারিনি যে কতটা বিপদের মধ্যে পড়তে চলেছি আমরা। যদি বুঝতে পারতাম তাহলে একবার যাওয়ার আগে 10 বার ভাবতাম। যখন আমরা চড়ার দিকে যেতে লাগলাম তখন দেখি হালকা একটা মিহি কণ্ঠস্বর হায়নার মতন হাসতে হাসতে দূরে কোথাও মিলিয়ে গেল। পাঁচু বলল, আরে ও কিছু না, ও হায়না বা কোনো বন্য জন্তু চিৎকার হবে হয়তো। হায় রে, পাঁচু যদি জানতো ওটা কিসের হাসি তাহলে কি সেখানে সে থাকতো? মনে হয় না। এইভাবে আমরা নিবিড় বনের মধ্যে তলিয়ে যেতে লাগলাম। শুধু মনে হতে লাগলো এই বনের বোধহয় কোনো শেষ প্রান্ত নেই, নিরন্তর আজীবন চলতেই থাকবে। যত বনের ভেতর যেতে লাগলাম ততই যেন সেই হাড় হিম করা বাতাস বাড়তে লাগলো। এদিকে ভাদ্র মাস, এমন তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং যতই বৃষ্টি হোক না কেন বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার কথা। এই যে মাঘ মাসের মতন ঠান্ডা লাগতে শুরু করেছে। এতক্ষণ বনের চারদিকে দেখতে দেখতে পাঁচু সেটা বুঝতে পারেনি, কিন্তু এখন সেটা বুঝতে পেরে বলল, এ ভাইয়া,
আমার কিন্তু জিনিসগুলোর লক্ষণ খুব একটা ভালো ঠেকছে না, বুঝলি? কি করবি, ফিরে যাবি? পাগল নাকি? এত দূর এসে শেষে কিনা একটা ঠান্ডা বাতাসের জন্য ফিরে যাব? আর আর ফিরে যাবো বা কোথায়? এই নিবিড় অরণ্যে কোথায় আমরা এসেছি তাও জানি না, কোন রাস্তায় ফিরে যাব সেটাও জানি না। ভাই পাঁচু, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। পাঁচু ভয়ে উদ্বিগ্নে সুরে বলল। এবার এবার কি হবে ভাইয়া? হ্যাঁ, কোথায় যাবো আমরা? ব্যস্ত হচ্ছিস কেন? এখন আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে। হুটোপাটা করলে বিপদ আমাদেরই হবে, আর কারণ না। এই জঙ্গলে আমরা আসাতে একমাত্র একজন খুশি নয়, সে হলো সেই যক্ষিণী। তাই আমাদের অনেক 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 সাবধানে চলতে হবে ভাই। এইবার একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। অদূরে একটা আলোর ছটা দেখা গেল। সেটা ঠিক আগুনের ছটা বলা চলে না, কেননা আমরা আগুন বলতে যে রূপ বুঝি সে রূপ আলো নয়। কেমন যেন একটা নীলাভ রশ্মি দেখা যেতে লাগলো। সেটা আস্তে আস্তে পুরো মোহনাতে ছড়িয়ে পড়তে লাগলো। সে আলোর ছটাতে দেখলাম আমাদের পায়ের কিছুটা দূরে মাটি ফাটতে শুরু করেছে। তারপর সেখান থেকে একটা করে হাত বেরিয়ে আর একটা হাত বেরোনোর চেষ্টা করছে। তা দেখে পাঁচু খুবই ভয় পেয়ে গেল। ভাই 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 ভাই, চল এখান থেকে ফিরে যাই আমরা। কারো যেন মাটির নিচ থেকে দেখ মাটি ফুড়ে বেরোনোর চেষ্টা করছে। ভাই চল, আমরা বাড়ি চলে যাই। চেঁচাচ্ছিস কেন হতভাগা? তাড়াতাড়ি আলোটার দিকে চল। আমরা সেই আলোর দিকে ঊর্ধ্ব নিঃশ্বাসে ছুটতে শুরু করলাম। ইতিমধ্যে সেই মাটির নিচের কঙ্কাল রূপী জিনিসগুলো বেরোতে শুরু করেছে, কিন্তু তাদের হাত দুটো নয়, তার বদলে তিনটে করে হাত বেরোতে শুরু করেছে। এটা দেখে আমার দাদুর কথা মনে পড়ে। সে একবার আমাকে এরকম এক পিশাচের কথা বলেছিল। নামটা কি ছিল মনে করতে অকস্মাৎ আমার মনে পড়ল, এবং পরক্ষণেই বুঝতে পারলাম যে আমরা ভীষণ বিপদের মধ্যে পড়তে শুরু করেছি। এদের নাম পাতাল খাকি পিশাচ। এরা দীর্ঘ সময় ধরে পাতালের নিচে থাকে, আর এদের এক বিশেষ যজ্ঞের দ্বারাই জাগ্রত করা যায়। যে ব্যক্তি এদের জাগিয়ে তুলেছে সে নিশ্চয়ই ভূতরামতন্ত্রের সিদ্ধহস্ত। এদের মারতে একমাত্র সেই শক্তি পারে যে জাগিয়েছে, আর যেই তন্ত্রের অধিকারী বাকি কারোর হাতে এ শক্তিকে মারা সহজ নয়। আমরা যখন সেই আলোটার কাছাকাছি চলে এসেছি তখনই একটা গাছের আড়ালে আমরা কি দাঁড়িয়ে পড়লাম। আর কিছুটা দূরে দেখতে পেলাম কে যেন একজন বসে আছে। তার সামনে যে আগুনটা জ্বলছে তা মোটেও আগুন না, সেটা কিরকম নীলাভ সবজের রশ্মি। উনি কে? জানি না পাঁচু, জানি না ভাই। তবে তবে সে যে পাতাল খাকিদের সাথে লড়ে চলেছে সেটা বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া, আমি এখন পুরোটা বিশ্বাস করছি। পাগলা খুড়ো খুব একটা কিছু কিন্তু ভুল বলেনি। এমন সময় আমাদের পিছন থেকে কিছু হাত দূরে কেমন একটা ইনানো বিনানো সুরে কেউ ডাকতে লাগলো, আর আওয়াজটা আস্তে আস্তে আমাদের কাছে সরে আসতে লাগলো। পেছনে ঘুরে তাকাতেই আমাদের গায়ের রক্ত জল হয়ে গেল। সেই পিশাচেরা আমাদের হাত চার দূরে দাঁড়িয়ে আছে। কি করব ভাবছি, এমন সময় মনে পড়ল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা। দাদু বলেছিল যত বড়ই অপশক্তি হোক না কেন সে কোনোদিনই পারবে না এই মন্ত্রের বন্ধন ছিন্ন করতে। এমন সময় পাশে তাকিয়ে দেখি পাঁচু আমার পাশে নেই। আমি ভাবছি এ আবার কোথাও উদা হয়ে গেল। এমন সময় দূরের কিছু বনের দূরত্ব থেকে পাঁচুর আর্তনাদ শোনা গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম। নিশ্চয়ই পাতাল খাকিদের পাল্লায় পড়েছে, কিন্তু বেশি দেরি হলে হয়তো আর পাঁচুকে পাওয়া যাবে না। পাতাল খাকিরা পাঁচুকে নিয়ে পাতাল লোকে প্রবেশ করবে। তাই পাঁচুকে বাঁচানো আগে দরকার। তাই আমি সেই আর্তনাদ লক্ষ্য করে ছুটতে লাগলাম। ছোটার সময় মনে হলো কেউ কোনো অদৃশ্য বলে আমার পা টেনে ধরতে শুরু করেছে। তাই যতটা সম্ভব জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। অনেক চেষ্টা করে শেষ অবধি সেই আর্তনাদের জায়গায় পৌঁছাতে সক্ষম হলাম, কিন্তু গিয়ে দেখি সেখানে পাঁচু নেই। পরক্ষণেই আবার কিছু দূর থেকে
তেমনি আবার পাঁচুর আওয়াজ শুনতে পেলাম, কিন্তু যতই এগিয়ে যেতে লাগি ততই সেই আওয়াজ ক্রমশ পিছোতে থাকে। কিছুক্ষণ পর আমার মনে হতে লাগলো এটাই এই প্রেতেদের কোনো ষড়যন্ত্র। তাই আমি আর সামনে না এগিয়ে আমাদের লক্ষ্যের দিকে যেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম। বলেই কিছুক্ষণের জন্য থামলো ভটাদা। তারপর আরে এভাবে গল্পের মাঝখানে থেমে গেলে হয় নাকি? ভটাদা পঞ্চার দিকে কিরকম যেন অপ্রকৃতস্থভাবে তাকাল। তখনই একটা বিদ্যুৎ খেলে গেল আকাশে, আর সেই আলোতে ভটাদার মুখ দেখে আমরা চমকে উঠলাম। তার মুখ কেমন যেন রাগ মিশ্রিত হয়ে উঠল। আরে ভটাদা, ওই পঞ্চার কথা বাদ দাও তো, তুমি আমাদের ঘটনাটা বলো। পঞ্চা বেশ থতমত খেয়ে বলে উঠল, তা আমি একটু যাই, হ্যাঁ যাই, গিয়ে আরেক পেয়ালা করে চা সবার জন্য বরং করে নিয়ে আসি। এই কিছু লোকের জন্য আমার গল্প বলতে একদম ইচ্ছে করে না। জানবে না বুঝবে না, তাই নিয়ে শুধু হাসাহাসি করবে আর গাল গল্প বলে জুড়ে দেবে, যত সব। তারপর পঞ্চাদা সবার জন্য চা করে নিয়ে এলো। ভটাদা গরম চা এক চুমুক খেয়ে আবার গল্প শুরু করলো। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। তো তারপর যেই আমি পাশে ঘুরে তাকাই, দেখলাম আমার পাশে কেউ নেই। আমি তো অবাক। কিছুক্ষণ পর আমার গায়ে দেখি কিসের ফোঁটা ফোঁটা তরল পড়ছে, কিন্তু ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঠিক ঠাউর করতে পারছি না জিনিসটা কি। হঠাৎ কি মনে হতে গাছের ওপর তাকিয়ে দেখি, আবছায়ের মধ্যেও কিছুটা বোঝার চেষ্টা করতেই আমার বুকটা ধরাস করে উঠল। কেউ বা কারা মানুষ মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এমন সময় আমার সামনে একটা ঝুলন্ত দেহ ধপাস করে পড়ল। দেখলাম সেই দেহর মাথা কেউ ধর থেকে ছিঁড়ে নিয়েছে। আমার যেন বমি চলে আসলো। মনে হতে লাগলো, হে ভগবান, কেন এই জায়গায় আমি এলাম? কি মরতেই বা এই বিপদের মুখে পঞ্চাকে নিয়ে এলাম? সে এখন বেঁচে আছে নাকি তাও সন্দেহ আছে। আমি তখন দিগ্ভ্রম হয়ে পড়েছিলাম। কোথা থেকে এলাম, কিভাবে এলাম, কিচ্ছু বুঝতে পারছি না। এমন সময় খেয়াল করি বেশ কাছ থেকে একটা মন্ত্রের মতন কিছু শব্দ ভেসে আসছে। সেদিকে তাকিয়ে দেখি একটা আলপথের মতো রাস্তা। বুঝলাম আমি তাহলে ওই মানুষটার খুব কাছে আছি। সেই আওয়াজকে অনুসন্ধান করে দৌড়িয়ে সেই রাস্তা দিয়ে পৌঁছালাম সেখানে। এই প্রথম আমি তাকে সামনে থেকে দেখছি। তার গা দিয়ে বেরিয়ে আসছে উজ্জ্বল নীলাভ আভা। চারিদিকে এত কিছু হচ্ছে, কিন্তু তার চারপাশে সে অস্থির পরিবেশের লেশ মাত্র নেই। আমাকে দেখে তিনি প্রশান্ত দৃষ্টি দিয়ে বললেন, তোমরা এখানে কেন এসেছো সেটা আমি জানি, কিন্তু কিন্তু এ যে তোমাদের কর্ম নয়। আমরা কি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না? অবশ্যই করতে পারো, কিন্তু সেটা তোমাদের দ্বারা হবে কি না তা আমি জানি না। কিন্তু যদি করতে পারো তাহলে এই দক্ষিণের হাত থেকে সারা জীবনের জন্য দুর্লভপুর মুক্ত হয়ে যাবে, এবং সাথে আমিও। আর যদি না পারো তাহলে কিন্তু তোমাদেরও প্রাণ যাবে, আর সাথে সারা দুর্লভপুর শেষ হয়ে যাবে, এবং আমাকেও নরকে নিয়ে যাবে ওই পাতাল খাকিরা। না বাবা, আমি থাকতে এটা হতে দেব না। আমি কাজটা করবই। কি করতে হবে বলুন? তোমাকে এই দ্বীপের উত্তরে যেতে হবে। সেখানে কিছু গুল্ম জাতীয় গাছ তুমি দেখতে পাবে। সেই গাছে এক ধরনের ফুল হয়। এই ফুলে জোনাকির মতো কিছু অদ্ভুত পতঙ্গ বসে থাকে। দেখতে হুবহু জোনাকির মতো হলেও এগুলো কিন্তু জোনাকি নয়, একে বলে ফুলপরি। আর এরা এই নিশিকমল গাছেতেই থাকে। সেই ফুল তোমাকে আমায় এনে দিতে হবে, এবং তার সূর্য ওঠার আগে। মনে রাখবে, সূর্য যদি উঠে যায়
তাহলে কিন্তু আর কিচ্ছু করা যাবে না। তাই খুব সাবধান। রাস্তায় বিভিন্ন বিপদ আসতে পারে, কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে যদি যেতে পারো তবেই সফল হবে। কেননা এই ফুল একবার তুমি হাতে নিয়ে নিলে এই পাতাল খাকি, এই যক্ষিণী কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বাবা, এই পাতাল খাকিরা কিভাবে এখানে এলো? এদের উৎসই বা কি? প্রাচীনকালে তিব্বতে কলেশ নামে একজন রাজা বাস করত। তারই পুত্র একদিন বাগানে গিয়েছিলেন শিকার করতে। ফেরার সময় সে দেখল ত্রিঅঙ্গ নামক বুদ্ধগৃহ হতে কিছু ভিক্ষার্থী বাইরে আসছে। রাজকীয় শক্তি গর্ভে স্ফীত রাজপুত্র চিন্তা করল কেমন করে একজন মুন্ডিত মস্তক ভিক্ষুক তাকে অভিবাদন না করে চলে যায়। তখন সে ক্রুদ্ধ হয়ে ওঠে। তিনি হাতির থেকে নেমে তাকে জিজ্ঞাসা করল সে ভিক্ষা পেয়েছে কিনা। তারপর তার ভিক্ষার পাত্রটি কেড়ে সে ভূমিতে নিক্ষেপ করল। পাত্রটি শতখণ্ডে বিচূর্ণ হয়ে গেল। এইরূপ ব্যবহারেও কিন্তু ভিক্ষুর চিত্ত চাঞ্চল্যের কোনো লক্ষণই দেখা গেল না। তিনি মনের পরিপূর্ণ আনন্দে সদয় নেত্রে তার দিকে দৃষ্টিপাত করলেন। রাজকুমার ক্রুদ্ধ হয়ে তাকে বলল, তুমি জানো আমি রাজা কলেশের পুত্র। এইরূপ ভাবে আমার দিকে তাকিয়ে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তাকে নিয়ে কিছুক্ষণ সেই রাজপুত্র উপহাস করলেন, তারপর চলে গেলেন। কিন্তু পথের মধ্যে নরকাগ্নির জ্বালার মতো এক তীব্র জ্বালা তার দেহের ভিতর অনুভব করে তিনি মৃত্যু মুখে পতিত হলেন। মৃত্যুর পর নরকে সহস্র বৎসর অসহ্য যন্ত্রণা সহ্য করে গৌতম বুদ্ধের সময় কুণ্ডিনগরের নিকট কৈবর্তদের অর্থাৎ জেলেদের এক গ্রামে তার আবার জন্ম হয়। এ জন্মে তার ভিতর পূর্বজন্মের জ্ঞান ও বিকাশও লাভ করেছিল। সুতরাং পূর্বজন্মের যন্ত্রণার কথা স্মরণ করে সে তার আত্মীয় জেলেদের সাথে মাছ ধরতে যেত না, বরং তারা মাছ ধরতে চলে গেলে জাল ছিঁড়ে ধরা মাছগুলিকে সে জলে ছেড়ে দিত। তার এমন আচরণ দেখে বাড়ির লোক তাকে ঘর থেকে একদিন বার করে দিল। কেবল তার একজন ছোট ভাই তাকে খুব ভালোবাসত। এই সময় গৌতম বুদ্ধ কুণ্ডিনগরে এসে তিব্বতের এক পর্বতে বাস করত। ঘর থেকে বের করে দেওয়ার পর সেই কৈবর্তটি ঘুরতে ঘুরতে মধ্যাহ্ন ভোজনের সময় বুদ্ধের কাছে এসে হাজির হলো। ভগবান বুদ্ধ তাকে খেতে দিল এবং তার পূর্বজন্মের সমস্ত ইতিহাস শুনে তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করল। ভগবান বুদ্ধের বিশেষ দৃষ্টি আকর্ষণ করল সেই কৈবর্ত বালকটি, কিন্তু সে কোনো কাজ করে না বলে বুদ্ধ তাকে ভিক্ষুদের জলপাত্র পূরণ করার দায়িত্ব দেয়। তাই দেখে বৌদ্ধ ভিক্ষুরা সেই বালকটিকে আহারের ব্যবস্থাও করে দেয়। পরবর্তীকালে ওই কৈবর্ত পুত্র তিব্বতের সেই পর্বতে তার আশ্রম প্রতিষ্ঠিত করে কয়েক হাজার ভিক্ষুর একটি সংঘের নেতৃত্ব গ্রহণ করে। তার জেলে আত্মীয়দের সংখ্যাই ছিল শতাধিক। কোনো সংকল্প ঠিকভাবে পালন না করায় তার মাতা পিতার সঙ্গে তাকেও প্রেতজনিতে জন্ম নিতে হয় এবং তারপর থেকে বিভিন্নভাবে তার খারাপ কর্মফলের জন্য এই নতুন প্রেতজনির আবির্ভাব হয়, যার নাম হয় পাতাল খাকি। এরা একসময় ভগবান বুদ্ধের ভিক্ষু ছিল। এখন তারা বিভিন্ন কুকর্মের ফলে পাতাল খাকি প্রেতজনির শিকার হয়ে থাকে। এখান থেকে বেরোনো খুবই কঠিন। কিন্তু কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনি কে বাবা? আমি দুর্লভপুরের কুলপুরোহিত। মানে আপনি সেই যে যক্ষিণীকে এই গ্রাম রক্ষা করবার জন্য জাগিয়েছিল? কিন্তু সে তো বহু বছর আগের কথা। এই কি করে সম্ভব? এতদিনে তো আপনি... কি ভেবেছ আমি মৃত? কিন্তু আমি মুক্তি পাইনি। আটকে আছি এই নরক এবং স্বর্গের মাঝে।
আমি বহু বছর ধরে চেষ্টা করে চলেছি এই পাতাল খাকিদের হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে। আমিও একজন বৌদ্ধ দীক্ষিত তান্ত্রিক ছিলাম। দুর্লভপুরের রাজা আমাকে তিব্বত থেকে এখানে নিয়ে এসে তার কুলপুরোহিতের মর্যাদা দিয়ে দুর্লভগড়ের শুভ অশুভ মঙ্গল অমঙ্গল দেখার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ইংরেজদের হাত থেকে রক্ষা ও বহিঃশত্রুর হাত থেকে রক্ষার জন্য আমি এই যক্ষিণীর সাধনা করে এখানে বন্ধন করি। কিন্তু এ যে এমন ভয়াবহ আকার নেবে আমি তা কখনো ভাবিনি। যদি আমি এই সংকল্প পূরণ না করতে পারি তাহলে হয়তো আমাকেও ওই পাতাল খাকিতেই পরিণত হতে হবে। এবার তুমি যাও যাও, তাড়াতাড়ি সেই নিশি কমল নিয়ে এসো, না হলে কিন্তু ভীষণ বিপদ, তোমাদেরও আমারও ভীষণ বিপদ। তার মানে ওই কুলপুরোহিতই ওই পাগল খুড়োর পূর্বপুরুষ, যে এখনো সেখানে নিজেকে আটকে রেখেছেন, তাই তো? গল্পের মাঝেই কথাটা বলে গিরিরাজ। সবাই তার দিকে বিরক্তি নিয়ে দেখে। আমি বলি, হ্যাঁ গিরি, তুমি ঠিকই ধরেছ। আচ্ছা, এবার দয়া করে চুপ করো তো, এই গল্পের দিকে মনোনিবেশ করো। ভটাদা বলো। ভটাদা আবার বলতে শুরু করলো। তারপর আমি চলে গেলাম। রাস্তায় যেতে যেতেই আমার সাথে শুরু হলো সেই হার হিম করা অত্যাচার। কখনো দেখি অনেকগুলি কঙ্কাল আমার চারপাশে করতালি দিয়ে নৃত্য করছে, কখনো দেখি আমার পা ধরে কেউ কেউ টান মারছে আর আমি হোঁচটকে বারবার পড়ে যাচ্ছি, আর ততবারই হাত পা ছিলে রক্ত বেরোতে শুরু করছে। কখনো আবার মুন্ডহীন দেহগুলি আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। তোমরা সেখানে থাকলে রীতিমতো হার্ট ফেল করে মারা যেতে, এই আমি বলে দিলুম। তা আমি অনেক কষ্ট করে যখন দ্বীপের উত্তর প্রান্তে পৌঁছালাম, তখন দেখি দূরে এক পাশে একটা গুল্ম ঝোপের মধ্যে কি যেন একটা আলো মিটমিট করে চলছে। কাছে গিয়ে দেখি সেই আলো আর নেই, বরং পরিগুলোরও আর দেখা নেই। আমি সেই ফুল তুলতেই দেখি আমার শরীরের সমস্ত ক্ষত ভালো হয়ে গেল, এবং সেই ফুল নিয়ে আসতে আমার কোনো কষ্ট হলো না। কিছুক্ষণ পর দেখি কোথা থেকে পাঁচু খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো। তারপর আমরা দুজন মিলে সেই ফুল নিয়ে গিয়ে কুলগুরুর কাছে পৌঁছালাম। কুলগুরু সেই ফুলটা হাতে নিয়ে যজ্ঞকুণ্ডে দিতেই আমরা দুজন কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম, আর তৎক্ষণাৎ দেখি সেই যজ্ঞকুণ্ড থেকে একটা গোল উজ্জ্বল আলো বেরিয়ে এসে কুলপুরোহিতকে সাথে নিয়ে আকাশে মিলিয়ে গেল, আর সুন্দর এক সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ল। ওদিকে পূব আকাশেও ভোরের প্রথম আলো ফুটে উঠল। মনে হলো এক যুগ পর সূর্যের আলো ফোটা দেখলাম। তারপর আর কোনো মাঝি বা জেলে হারিয়ে যায়নি সেই রাতের অন্ধকারে? না, আর কেউ হারিয়ে যায়নি, বরং আবার নতুন করে রাতে মাছ ধরতে যেত মাঝি ভাই আর জেলে ভাইরা। সেই দ্বীপেও বিভিন্ন বনৌষধি খুঁজতে যেত গ্রামের মানুষরা। তারপর যতদিন ছিলাম পাত পেরে ইলিশ মাছ খেয়েছি, আর সাথে পদ্মার আরো নাম না জানা মাছ। তাহলে চলো, আজ এ পর্যন্তই থাক। বৃষ্টিও কমে এসেছে। আবার কোনো নতুন অভিজ্ঞতার কথা আরেকদিন হবে কোন। চলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্পও শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টো গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার।
আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স অপু দুর্গার পাঁচালী এবং বং স্টোরি সার্কেল। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।